হ্যালো লিসেনার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা জয় বাবা ফেলুনাথের আরেকটি পর্ব পাঠ করব। জয় বাবা ফেলুনাথ গল্পটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে শুরু করা যাক। ফেলুনাথ গল্পটি আমরা পড়ছিলাম যেখানে ফেলুদা শেঠ মগনলালজির বাড়িতে গিয়েছিলেন। আমরা সেখান থেকেই পড়াটা শুরু করছি। জয় বাবা বিশ্বনাথ। লালমোহনবাবুর মুখের দিকে চাইতে ভরসা পাচ্ছিলাম না, তবে ওর গলার আওয়াজেই ওর মনের ভাবটা বেশ বুঝতে পারলাম। আপনারা তো ভরসা বিশ্বনাথের উপর? ফেলুদা এখনও কি করে হালকাভাবে কথা বলছে জানি না। জয় বাবা ফেলুনাথ, দ্যাটস ব্যাটার। এত উঁচু উঁচু পাথরের ধাবওয়ালা এত অন্ধকার সিঁড়ি এর আগে কখনো দেখিনি। যে লোকটা ডাকতে এসেছিল তার হাতে আলোটা কিছু নেই। লালমোহনবাবুকে বার দুয়েক ব্ল্যাক হোল কথাটা বলতে শুনলাম। 46টি ধাপ সিঁড়ি অতিক্রম করে 3 তলায় পৌঁছলাম। লোকটা এবার সামনে একটা দরজা দিয়ে ভেতরে ঢুকে নিয়ে গেল। আমরাও ঢুকলাম তার পিছন পিছন। একটা ঘর, তারপর একটা সরু প্যাসেজ, আর তারপর আরেকটা ঘর পেরিয়ে একটা অন্ধকার বারান্দা দিয়ে বেশ খানিকটু গিয়ে একটু নিচু দরজা পড়ল। লোকটার একপাশে সরে দাঁড়িয়ে আমাদের দিকে ফিরে ডান হাত বাড়িয়ে দরজার ভিতর যাবার জন্য ইশারা করলো। কথা না বললেও লোকটার মুখ থেকে বিড়ির গন্ধ পাচ্ছিলাম। যে ঘরটায় ঢুকলাম সেটা যে কত বড় সেটা তখনই বোঝা গেল না, কারণ প্রথমে ঢুকে কয়েকটা রঙিন কাঁচ ছাড়া আর কিছুই দেখা যায়নি। বুঝলাম কাঁচগুলো জানলার লাগানো, তাই বাইরের আলো এসে পড়ছে। নমস্কার মিস্টার মিটার, খসখসে সুগম্ভীর দানাদার গলায় আমাদের সামনে থেকেই আসছে। একেবারে চোখ অন্ধকারে সয়ে গেছে। একটা সাদা গদি দেখতে পাচ্ছি। আমাদের সামনে কিছুটা দূরে মেঝেতে বিছানো রয়েছে, তার উপর 4টে সাদা তাকিয়া। একটাই ভর করে আর হয়ে বসে আছে আরেকটা লোক, যার শুধু পিছন দিকটাই আমরা সেদিন দেখেছিলাম মছলি পাওয়ার ভক্তদের মধ্যে। একটা ঘুট শব্দের সঙ্গে সিলিংয়ের বাতিটা জ্বলে উঠল। পিতলের বলের গায়ে ফুটো ফুটো জাফরির কাজ, সেটা হলো বাতিটার শেড। ঘরের চারদিক এখন বুটিদার আলোয় নকশায় ভরে গেছে। এখন সব কিছু দেখতে পাচ্ছি। মগনলাল মেঘরাজের ভুরুর নিচে গর্তে বসা চোখ, আর তার নিচে ছোট থোবড়া নাক, আর তার নিচে একজোড়া চোখ। ঠোঁটের নিচে থুতনিটা সোজা নেমে গেছে একেবারে আদ্দির পাঞ্জাবির গলা অবধি। পাঞ্জাবির বোতামগুলো হীরের হলেও আশ্চর্য হব না। এছাড়া ঝলমলে পাথর আছে 10টা আঙুলের 8টা আংটিতে, যেগুলো এখন নমস্কারের ভঙ্গিতে এক জায়গায় জড়ো হয়ে আছে। বসুন আপনারা, দাঁড়িয়ে কেন? দিব্যি বাংলা। চাইতো গদিতে বসুন, আর নয়তো চেয়ার আছে, যাতে ইচ্ছা বসুন। চেয়ারগুলো নিচু। পরে ফেলুদা বলেছিল ওগুলো নাকি গুজরাটের। আমরা গদিতে না বসে চেয়ারেই বসলাম। ফেলুদা একটাতে, আর আমি আর লালমোহনবাবু আরেকটাতে। মঙ্গললাল সেইভাবেই কাত হয়ে থেকে বললেন, আপনার সঙ্গে আলাপ করার ইচ্ছা ছিল, ভাবছিলাম আপনাকে ইনভাইট করে নিয়ে আসবো। ভগবানের কৃপায় আপনি নিজেই এসে পড়লেন। তারপর একটু হেসে বললেন, আপনি আমাকে চিনেন না, কিন্তু আমি আপনাকে চিনি। আপনার নামও আমি শুনেছি। ফেলুদা পাল্টা ভদ্রতা উত্তর দিল, নাম বলছেন কেন? বদনাম বলুন, সত্যি কথা বলুন। মগনলাল কথাটা বলে হো হো করে হেসে, আর তার ফলে তার পান খাওয়া দাঁতগুলো আলোয় পরে চকচক করে উঠল। ফেলুদা চুপ করে রইল। মগনলালের মাথাটা আমার দিকে ঘুরে গেল। ইনি আপনার ব্রাদার? কাজিন। আর ইনি আঙ্কেল? মগনলালের চোখে হাসি, চোখ ঘুরে গেছে জটায়ুর দিকে। ইনি আমার বন্ধু লালমোহন বাগচি। ভেরি গুড। মোহনলাল, মগনলাল, সব লাল, লালে লাল। কি বলেন? লালমোহনবাবু কিছুক্ষণ থেকে হাঁটু নাচিয়ে, আমি একটুও নার্ভাস হইনি, ভাবতে এখনোর চেষ্টা করছিলাম। এবার মগনলালের কথাটা শুনে হাঁটু দুটো খটখট করে পরস্পরের সঙ্গে লাগিয়ে নাচানো বন্ধ হয়ে গেল। এবার মগনলালের বাঁ হাতটা একটা থাপ্পড়ের ভঙ্গিতে তাকিয়ে পিছনে নামাতেই ঢং করে একটা কলিং বেল বেজে উঠল। লালমোহনবাবুকে বিষম খাইয়ে দিয়ে গলা শুকিয়ে গেল, বললেন মগনলাল।
বাঁদিকে তাকিয়ে দেখি যে লোকটা আমাদের উপর দিয়ে এসেছিল সে আবার দরজার মুখে এসে দাঁড়িয়েছে। শরবত লাও, হুকুম করলেন মগনলাল। এখন ঘরের সব জিনিসই স্পষ্ট দেখতে পাচ্ছি। মগনলালের পিছনের দেয়ালের দেবদেবীর ছবির গ্যালারি, ডান দিকে দেওয়ালের সামনে দুটো স্টিলের আলমারি, গদির উপরে কিছু খাতাপত্র, একটা বোধ হয় ক্যাশ বাক্স, আর একটা লাল রঙের টেলিফোন, একটা হিন্দি খবরের কাগজ। এছাড়াও তাকিয়ার ঠিক পাশেই রয়েছে একটা রূপোর পানের ডিবে আর একটা রূপোর পিকদান। ওয়েল মিস্টার মিত্তির, মগনলালের স্থির দৃষ্টিতে আর হাসির নামগন্ধ নেই। আপনি বেনারস হলিডের জন্য এসেছেন? সেটাই মূল উদ্দেশ্য ছিল। ফেলুদা সটান মগনলালের চোখের দিকে চেয়ে উত্তর দিলেন। তাহলে আপনি টাইম ওয়েস্ট করছেন কেন? প্রত্যেকটার কথার ফাঁক ফাঁক আর স্পষ্ট করে বলা। সারনাথ দেখছেন, রামনগর দেখেছেন, দুর্গাবাড়ির মানমন্দির, হিন্দু ইউনিভার্সিটি, বেনিমাধব দরজা, এই সব কিছু দেখলেন না? আজ বিশ্বনাথজির দরজার সামনে গেলেন, কিন্তু ভিতরে ঢুকলেন না। কচুরিগুলিতে মিঠাই খেলেন না। ঘোষাল বাড়িতে কী কাম আপনার? আমার বজরা আছে, আপনি জানেন? চৈতি ঘাটসে অস্থি ঘাটসি টিরিপ দিয়ে দেব আপনাকে। আপনি চলে আসুন, গঙ্গার হাওয়া খেয়ে আপনার মন মেজাজ খুশ হয়ে যাবে। আপনি ভুলে যাচ্ছেন, ফেলুদার গলা এখন স্থির, যাকে বলে নিষ্কম্প, যে আমি একজন পেশাদারি গোয়েন্দা। মিস্টার ঘোষাল আমাকে একটা কাজের ভার দিয়েছেন, যে কাজটা শেষ না করে ফুর্তি করার কোনো প্রশ্নই আসে না। কত আপনার ফি? ফেলুদা প্রশ্নটা শুনে কয়েক সেকেন্ড চুপ করে রইলেন, তারপর বললেন, দ্যাট ডিপেন্ডস। এই নিন, তার জব দম বন্ধ ব্যাপার। মগনলাল ক্যাশ বাক্স খুলে তার থেকে একতারা 100 টাকার নোট বার করে ফেলুদার দিকে এগিয়ে দিলেন। ফেলুদার চোয়াল শক্ত হয়ে গেল। বিনা পারিশ্রমিকে আমি পারিশ্রমিক নেই না মিস্টার মেঘরাজ। বাহ রে বাহ! মগনলালের পান খাওয়া দাঁত আবার বেরিয়ে গেল। আপনি পারিশ্রমিক করে কি করবেন? যেখানে চুরি হলো না সেখানে আপনি চোর পাকড়াবেন কী করে মিস্টার মিত্তির? চুরি হলো না মানে? এবারে ফেলুদাও অবাক। কোথায় গেল সে জিনিস? সে জিনিস তো উমানাথ আমার কাছে বিক্রি করে দিয়েছে। 30,000 ক্যাশ দিয়েছি, আমি সে জিনিস কিনে নিয়েছি। কী বলছেন আপনি উল্টোপাল্টা? ফেলুদার বেপরোয়া কথায় আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। সিলিংয়ের বাতিটা থেকে একটা আলোর নকশা লালমোহনবাবুর নাক আর ঠোঁটের উপর পড়ছে। বেশ বুঝলাম ওর ঠোঁট শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেছে। মগনলাল ওর শেষ কথাটা বলে হেসে উঠেছিল। ফেলুদা কথাটা বলতেই মনে হলো একটা হাসির রেকর্ডের উপর থেকে কে যেন সাউন্ড বক্সটা হঠাৎ তুলে নিল। মগনলালের মুখ এখন কালবৈশাখীর মেঘের মতো কালো, আর চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে এসে বুলেটের মতো ফেলুদাকে বিঁধতে চাইছে। উল্টোপাল্টো কে বলছে জানেন? উল্টোপাল্টো আপনি। মগনলাল বলে না। উমানাথের ব্যাপার কি জানেন আপনি? তার ব্যবসার বিষয় কিছু জানেন? উমানাথের দেনা কত জানেন? উমা নিজে আমাকে ডেকে পাঠালেন জানেন? উমা নিজে সিন্ধুক থেকে গণপতি চুরি করেছে জানেন? আপনি চোর কি ধরবেন মিস্টার মিত্তির? চোর তো আপনার মক্কেল নিজে। তাহলে তো গম্ভীর গলায় বলল, আপনি কি বলতে যাচ্ছেন সেটা পরিষ্কার হচ্ছে না। মগনলালজি, নিজের জিনিস চুরি করবার দরকারটা কোথায়? সোজা সিন্ধুক থেকে বার করে আপনার হাতে তুলে দিলে টাকাটা নিয়ে নিলেই হয়ে যেত ব্যাস। কার সিন্ধুক? সিন্ধুক তো ওর বাবার। কিন্তু গণেশটা তো গণেশ কার? ঘোষাল ফ্যামিলির। 3 জায়গায় ভাগ হয়ে গেছে। বড় ছেলে বিলাতে ডাক্তার, ছোট ছেলে উমানাথ কলকাতায় কেমিক্যালস, আর বাবা বেনারসের উকিল। একটু প্র্যাকটিস ছেড়ে দিয়েছে। গণপতি ছিল অল অ্যালাউং বাবার কাছে। গণপতির ইনফ্লুয়েন্স দেখবেন তো উনাকে দেখুন, কত টাকা কামাইছেন দেখুন, মেজাজ দেখুন, আরাম দেখুন। তার সিন্ধুক থেকে গণেশ বার করে উমানাথ আমাকে বিক্রি করলো। সে কথা সে বাপকে জানাবে কি করে? তার সাহস কোথায়? ফেলুদা ভাবছে, সে কি মগনলালের কথা বিশ্বাস করবে? সিন্ধুক থেকে কবে গণেশ নিলেন উমানাথবাবু? গগনলাল বাবু তাকিয়ে আর বুকের কাছে টেনে নিলেন। শুনুন, অক্টোবর 10 তারিখ আমাকে ডেকে পাঠালেন উমা। সেদিন কথা হলো, আমি এগ্রি করলাম। আমার লাগবি কুছ খারাপ আছে, আপনি হয়তো জানেন, লেকিন আমার টাকার অভাব এখনই হয়নি। আর ও গ্রিন ডায়মন্ডকে কত দাম জানেন? উমা জানে না।
আমি যা পে করলাম তার চেয়ে অনেক বেশি। এনওয়ে 10 অক্টোবর কথা হলো। উমা বলল, আমাকে 2-3 দিন টাইম দাও। আমি বললাম নাও। 15 অক্টোবর ইভিনিং উমা বাবার ফোন করলো, বলল গণেশ আমার হাতে এসে গেছে। আমি বললাম তুমি চলে এসো মছলি বাবা দর্শন করতে। উমা চলে এলো, আমি এসে গেলাম। আমার হাতে ব্যাগ, ওর প্যাকেটে ব্যাগ, ওর ব্যাগে গণপতি, আমার ব্যাগে 370 রুবি নোটস। দর্শন भी হলো, ব্যাগ বদল भी হলো, ব্যাস খতম। মঙ্গনলাল যদি সত্যি কথা বলে থাকে তাহলে বলতে হবে উমানাথবাবু আমাদের সাংঘাতিক ভাওতা দিয়েছেন আর নিজের মান বাঁচানোর জন্য একটা চুরির গল্প খাড়া করে ফেলুদাকে তদন্ত চালাতে বলেছেন। অবশ্যই সেই সঙ্গে পুলিশকেও ভাওতা দিয়েছেন। পুরো ব্যাপারটাই ফেলুদার পক্ষে পণ্ডশ্রম হবে আর পকেটে পয়সাও আসবে না। কিন্তু মঙ্গনলালই বা ফেলুদার প্রতি এত সদয় হবে কেন? আমি প্রায় চমকে উঠলাম যখন ফেলুদা ঠিক একই প্রশ্নটা মঙ্গনলালকে করে বসল। মঙ্গনলাল তার চোখ দুটোকে আরও ছোটো করে একটু সোজা হয়ে বসে বলল, কারণ আমি জানি আপনি বুদ্ধিমান লোক, অর্ডিনারি বুদ্ধি না, এক্সট্রা অর্ডিনারি বুদ্ধি। আপনি আরও কিছু তদন্ত করলে যদি আসল ব্যাপারটা বুঝে ফেলেন তখন উমারও মুশকিল, আমারও মুশকিল। আমাদের এই লেনদেনের ব্যাপারটা তো ঠিক সিধা সাফা নয়, সে তো আপনি মিস্টার বুঝেনি। ফেলুদা চুপ করে আছে। 3 গ্লাস সবুজ রঙের শরবত এসেছে আমাদের সামনে টেবিলের উপর রাখা। ফেলুদা একটা গ্লাস হাতে নিয়ে বলল, গণেশটা তাহলে আপনার কাছেই আছে? সেটা একবার দেখা যায় কি? যেটার সঙ্গে এত রকম ইতিহাস জড়িত সেটা একবার দেখতে ইচ্ছে চাওয়াটা কি স্বাভাবিক নয়? এটা আপনি নিশ্চয়ই স্বীকার করবেন। মঙ্গনলাল মাথা নেড়ে বলল, ভেরি সরি মিস্টার মিত্তির, আপনি তো জানেন আমার এই বাড়িতে একবার রেড হয়ে গেছে। ও জিনিস কি করে আমি এখানে রাখি বলুন? ওটা আমাকে একটা সেফ জায়গায় পাঠিয়ে দিতে হয়েছে। ফেলুদার পরের কথাতে ওর বেপুরা ভাবটা আমার কাছে আবার নতুন করে ফুটে উঠল। তা পাঠিয়েছেন, বেশ করেছেন, কিন্তু আপনি সত্যি বলছেন কি না জানার জন্য তো আমাকে অনুসন্ধান চালিয়ে যেতে হবে মঙ্গনলালজি। তাতে যদি আপনার কথা সত্যি বলে প্রমাণিত হয় তাহলে তো কথাই নেই, কিন্তু ধরুন যদি তা না হয়। মঙ্গনলালের তলার ঠোঁটটা বিশ্রীভাবে নিচের দিকে ঝুলে পড়ল আর তার ভুরুজোড়া আরও নিচে নেমে চোখ দুটো অন্ধকারের দিকে ঠেলে দিল। আপনি আমার কথা বিশ্বাস করছেন না? লালমোহনবাবু শরবতের গ্লাসটা তুলেই ঢকঢক করে নামিয়ে রাখলেন। ফেলুদার হাতের গ্লাসটা আস্তে আস্তে ঠোঁটের কাছে চলে গেল। শরবতে একটা চুমুক দিয়ে একদৃষ্টে মঙ্গনলালের দিকে তাকিয়ে বলেন, আপনি নিজেই বললেন আপনাকে আমি চিনি না। কী করে আশা করেন প্রথম আলাপেই আমি আপনার সব কথা বিশ্বাস করব? আপনি নিজেই কি সবসময় নতুন লোকের কথা বিশ্বাস করেন, বিশেষ করে যখন সেই লোক দিনকে রাত করে দেয়? মঙ্গনলাল সেভাবেই চেয়ে আছে ফেলুদার দিকে। একটা ঘড়ির টিকটিক শব্দ শুনতে পাচ্ছি, যদিও সেটা কোথায় আছে তা জানি না। এবার মঙ্গনলালের ডান হাতটা আবার ফেলুদার দিকে এগিয়ে এলো, তাতে এখনও সেই নোটের তারা। 3000 আছে এখানে মিস্টার মিত্তির, আপনি এই নিন এই টাকা নিয়ে আপনি বিশ্রাম করুন, ফুর্তি করুন আপনার কাজে না আঙ্কেলকে নিয়ে। না মঙ্গনলালজি, এভাবে আমি টাকা নিই না। আপনি কাজ চালিয়ে যাবেন? যেতেই হবে। ভেরি গুড। কথাটা বলার সঙ্গে সঙ্গে মঙ্গনলালের হাত আবার কলিং বেলের উপর আছড়ে পড়ল। সেই লোকটা আবার দরজার সামনে এসে পড়ল। মঙ্গনলাল লোকটার দিকে না তাকিয়ে বলল, অর্জুনকে বোলাও আর 13 নম্বর বক্স লাও আর তক্তা। লোকটা চলে গেল। কী জানতে গেল তা ভগবানই জানে। মঙ্গনলাল এবার হাসি হাসি মুখ করে লালমোহনবাবুর দিকে চাইলেন। লালমোহনবাবুর ডান হাত এখনও শরবতের গ্লাসটাকে ধরে আছে, যদিও সে গ্লাসটা টেবিল থেকে 1 ইঞ্চিও উঠে নেই। কি মোহনবাবু, আমার শরবত পছন্দ হলো না? না না বৎস, শরবত মানে আরও বললে আরও কথার গণ্ডগোল হয়ে যাবে মনে হয়। বোধ হয় লালমোহনবাবু গ্লাসটা তুলে ঢকঢক করে 2 ঢোক শরবত খেয়ে ফেললেন। আপনি ঘাবড়াবেন না মোহনবাবু, ওই শরবতে বিষ নেই। না না, বিষ আমি খারাপ জিনিস বলে মনে করি না। নিশ্চয়ই বিষ ইস আরেক ঢোক শরবত। ভেরি গুড। তার চেয়ে অন্য জিনিসে কাম দেয় বেশি। অন্য জিনিস? কী জিনিস সেটা একবার আপনাকে দেখাবো। কী হলো মোহনলালবাবু? বিষ মানে একদম বিষম লাগলো। বাইরে পায়ের শব্দ। একটা অদ্ভুত প্রাণী এসে ঘরে ঢুকলো। সেটা মানুষ তো বটেই, কিন্তু এরকম মানুষ আমি আগে কখনো দেখিনি। হাইটে 5 ফুটের বেশি না, রোগা লিকলিকে শরীরের মাথা থেকে পা পর্যন্ত শিরা উপচিরে গিজগিজ করছে। কেমনটা নেপালে নেপালে দেখতে।
লোকটা ঘরে ঢুকেই মোহনলালের দিকে একটা স্যালুট করলো, তারপর হাতটা পাশে নামিয়ে কোমরটাকে একটু ভাঁজ করে সামনের দিকে ঝুঁকে দাঁড়িয়ে উঠলো। এবার ঘরে আরেকটা জিনিস ঢুকলো, এটাই বোধ হয় 13 নম্বর বাক্স। দুটো লোক বাক্সটা নিয়ে এসে গদির সামনে রাখলো। রাখার সময় একটা ঝানাত শব্দ, বুঝতে পারলাম লোহার বা পিতলের জিনিসপত্র আছে। আরও দুটো লোক এলো, এবার একটা বড় কাঠের তক্তা নিয়ে আমাদের পেছনের দরজাটা বন্ধ করে তার গায়ে হেলান দিয়ে দাঁড় করিয়ে দিল। তখন মোগনলাল আবার মুখ খুললেন। নাইফ থ্রোয়িং জানেন কি জিনিস মিস্টার মিত্তির? সার্কাসে দেখেছেন কখনো? দেখেছি। সার্কাস আমি দেখেছি, কিন্তু নাইফ থ্রোয়িং দেখিনি। ওই যে একবার বলেছিল ব্যাপারটা কীরকম, একজন লোককে একটা খাড়া করা তক্তার সামনে দাঁড় করিয়ে দূর থেকে আরেকটা লোক তার দিকে একটা ছোড়া এমনভাবে মারে যে সেগুলো লোকটার গায়ে না লাগে, তার ইঞ্চিখানেক বাঁচিয়ে তক্তার উপর গিয়ে বিঁধতে থাকে। সে নাকি এক সাংঘাতিক খেলা। সে খেলাই আজ দেখাবে অর্জুন। 13 নম্বর বাক্স খোলা রয়েছে। ঘরে আরও দুটি বাতি জ্বলে উঠল। বাক্স বোঝাই করা কেবল ছোড়া আর ছোড়া, সেগুলো সবকটা ঠিক এক এক রকম দেখতে, সবকটা হাতির দাঁতের হাতল, সবকটাই ঠিক একই রকম নকশা করা। হরবাসনপুরের রাজা প্রাইভেট সার্কাস ছিল, সেই সার্কাসেই অর্জুন নাইফ থ্রোয়িংয়ের খেলা দেখাতো। এখনও আমার প্রাইভেট সার্কাসে খেলা দেখায়। বাক্স থেকে গুনে গুনে 12টা ছোড়া বার করে আমাদের সামনে একটা শ্বেত পাথরের টেবিলের উপর সাজিয়ে রাখা হলো, একটা খোলা জাপানি হাত পাখার মতো করে। আসুন আঙ্কেল। আঙ্কেল কথাটা শুনে লালমোহনবাবু 3টে জিনিস একসঙ্গে করে ফেলেন। হাতের গ্লাসটা অর্ধেক শরবত মাটিতে ফেলে পেটে ঘুষি খাবার মতো করে সোজা সামনের দিকে ঝুঁকে গেলেন। পরে জিজ্ঞেস করতে উনি বললেন, এ আর গেলুম একসঙ্গে বলতে গিয়ে গিয়া হয়ে গেছে। ফেলুদা ইস্পাত কঠিন গলার স্বর দিয়ে বললেন, ওকে ডাকছেন কেন? মোগনলালের হাসির চোটে তার কোনোই আর ইঞ্চি 3 তাকিয়ার ভিতরে ঢুকে গেল। ওকে ডাকবো না তো আপনাকে ডাকবো মিস্টার মিত্তির? আপনি তক্তার সামনে দাঁড়ালে খেলা দেখবেন কি করে? আপনি এ ব্যাপারে কিছু বলবেন না মিস্টার মিত্তির। আমার কথা বিশ্বাস না করে আমাকে অনেক অপমান করলেন। আপনাকে আমি এখন চাকু ছাড়াও অন্য হাতিয়ার আছে আমার কাছেও, পিস্তল আছে। আপনি ঝামেলা না করেন তো কোনো ক্ষতি হবে না, আপনার বন্ধুরই কোনো ক্ষতি হবে না। এছাড়া আমার সাথে লাগবার চেষ্টা করবেন না। লালমোহনবাবুর দিকে চাইতে ইচ্ছা করছিল না, কিন্তু চাপা মিহি গলার ওর একটা কথা শুনতে পেলাম না। ভদ্রলোক হাতল ধরে চেয়ারে ছেড়ে উঠতে উঠতে কথাটা বলেছেন, তার ফাঁকে ফাঁকে ওর হাঁটুতে লেগে খটখট শব্দ হচ্ছে। বেঁচে থাকলে পপলেটের আর চিন্তা নেই। দুজন লোক এসে লালমোহনবাবুকে দুদিক থেকে ধরে নিয়ে গিয়ে তক্তাটার সামনে দাঁড় করিয়ে দিল। লালমোহনবাবু চোখ বুঝলেন। তারপর আমার পেছন দিকে যে জিনিসটা ঘটলো সেটা আমি দেখতে পারি না। ফেলুদা নিশ্চয়ই দেখেছিল, কারণ না দেখলে নিশ্চয়ই গুলগুলি থেকে পিস্তলের গুলি এসে ওর বুকে বিঁধত। আমার শব্দ শুনেই রক্ত বরফ হয়ে গিয়েছিল। আমার চোখ ছিল সামনের টেবিলের দিকে। তার উপর থেকে একটা করে ছুরি তুলে নিয়ে অর্জুনের হাত, আর তার উপর সে ছুরির হঠাৎ শব্দ তক্তার কাঠভেদ করছে। ক্রমে শেষ ছুরিটা তোলা হয়ে গেলে টেবিল খালি হয়ে গেল, আর ঘাঁচাত সব, আর অর্জুনের ফুসফুস করে দম ফেলার শব্দ, আর মোগনলালের ঘন ঘন বহুত আচ্ছা। থেমে গিয়ে রইল শুধু অদৃশ্য ঘড়ির টিক টিক শব্দ আর বিশ্বনাথের ঘণ্টার শব্দ। আর তারপরে তা হলো এক তাজ্জব কাণ্ড। লালমোহনবাবু দরজার দিক থেকে ফিরে এসে অর্জুনের হ্যান্ডশেক করে থ্যাংক ইউ স্যার বলেই অজ্ঞান হয়ে হুমড়িকে মোগনলালের গদির উপর পড়ে গেল। 2 বাজে। আকাশে মেঘ। দশমের ঘাটে এখন লোক নেই বললেই চলে। আমরা 3 জন জলের ধারে বসে আছি, ঘাটের সিঁড়ির উপর। মোগনলালের ঘরে বিভীষিকাময় ঘটনার পর প্রায় 1 ঘন্টা কেটে গেছে। মোগনলালের লোকই লালমোহনবাবুর জ্ঞান ফিরিয়ে এনেছিল চোখে মুখে জলের ঝাপটা দিয়ে। তারপর মোগনলাল নিজের দুধের সঙ্গে ব্র্যান্ডি মিশিয়ে খাইয়ে লালমোহনবাবুকে চাঙ্গা করে বলেছিল, আঙ্কেল, ইউ আর এ ব্রেভ লিসেনার্স। মোগনলালের বাড়িতে যে ঘটনা ঘটলো তারপরের কাহিনী কী হলো তা জানতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। আর আপনাদের কেমন লাগছে গল্পটি সেই সম্পর্কে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। শুভ বিদায়।